সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনাতে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ওবায়দুর রব এবং আমার সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। পৃথিবীর বিভিন্ন দেশে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের মাঝে গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতায় মৃতের হার সবচাইতে বেশি, এবং জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় 3700 মা মৃত্যুবরণ করছেন। এই যে এত মায়ের মৃত্যু, বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন? শুরুতে জানবো আপনার কাছে। এটা খুবই দুঃখজনক যে এই মডার্ন যুগে এসে সব টেকনিক্যাল ফেসিলিটি অ্যাভেলেবল পরেও যে 4000-এর মতো মা মারা যাচ্ছে। এই 3700 বা 4000 নাম্বারটা খুব অ্যাকুরেট না, তারপর আমরা 4000-এর কাছাকাছি বললাম যে মারা যাচ্ছে। ডেফিনেটলি এটা একটি মাও সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু হওয়া উচিত না। এই পরিপ্রেক্ষিতে এটাকে আমাদেরকে এখনই স্ট্রং মেজারগুলো নিতে হবে যাতে মাতৃমৃত্যুটা না হয়, এবং এই নাম্বারটা অনেক দিন ধরেই মোটামুটি 4-5 হাজারের ভিতরে ঘোরাফেরা করতেছে। এইটা কিন্তু নামতেছে না নিচের দিকে। শ্রীলঙ্কাতে যেখানে 50 জন মনে করেন বা 200 জন, অন্য দেশে যেখানে 10 জনের কম লক্ষতে, সেইখানে আমাদের এখনও লক্ষতে প্রায় 70-80 জন মারা যাচ্ছে। তো সেই 10 লক্ষতে, তো সেই হিসাবে আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে যে কিভাবে আমরা এই মাতৃমৃত্যুগুলোকে কমাতে পারি। এবং যেটা আপনি আগেই বললেন যে 15 থেকে 19 বছরের ভিতরেই বেশি এই গ্রুপটার ভিতরে মাতৃমৃত্যু হচ্ছে। এর কারণ হলো আমাদের বাল্যবিবাহ, এবং বাল্যবিবাহের সাথে আর্লি প্রেগনেন্সি যেটাকে আমরা বলি, 18 বছরের আগে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা এই ক্ষেত্রে মারা যায়। নিশ্চয়ই স্যার, যেমনটি বলছিলেন কিশোরী বয়সে সন্তান ধারণ, এই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে স্যার আপনার কাছে জানতে চাই যে দক্ষিণ পূর্ব এশিয়ার তুলনায় বাংলাদেশে কিশোরী বয়সে সন্তান ধারণের হার সবচাইতে বেশি, এবং বলা হয়ে থাকে স্যার যেমনটি বলছে এটির সাথে বাল্যবিবাহের একটি যোগসূত্রতা রয়েছে। তো বাল্যবিবাহ এবং কিশোরী বয়সে সন্তান ধারণের রোধে আমাদের পদক্ষেপগুলো কি হওয়া জরুরি? দেখেন, এইটা একটা বড় ইস্যু। এই যে কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে বাংলাদেশে, 100টি কিশোরীর মধ্যে 18 বছরের নিচে যারা, তাদেরকে আমরা কিশোরী বলি, এবং এর মধ্যে 50টি কিশোরীর বিয়ে হয়। এবং এই বিয়ে হওয়ার পরে যেটা হয়, তাদের পিয়ার প্রেশার থাকে, বিভিন্ন কারণে তাদের মধ্যে 100টা কিশোরী, বিবাহিত কিশোরীর মধ্যে আবার 24টি কিশোরী অর্থাৎ 1/4 প্রেগনেন্ট হয়ে যায় তারা। এই দেখেন, তারা নিজেরাই এক কিশোরী অর্থাৎ একটা শিশু, জাতিসংঘের ভাষায় এই একটা শিশু আর একটা শিশুকে জন্ম দেয়। এটা কিন্তু অনেক একটা বেদনাদায়ক ইস্যু। আমার এই কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমি প্রায় মাঠ পরিদর্শনে যাই, আমি দেখতে যাই, আমার প্রেগনেন্সি কেয়ার সার্ভিস আছে সেখানে। একদম অ্যাডোলেসেন্ট ছোট্ট ছোট্ট মেয়ে, সে প্রেগনেন্ট, সে সেবা নিতে আসে। মানে তার আসলে তার কৈশোরের আমার মনে হয় 18ও না, সে হয়তো 15 বা 16, তার ফেস দেখলে যেটা মনে হয়, এরকম একটা অবস্থা। তো এই অবস্থাটা তো আছে। বাংলাদেশে আইন আছে 18 বছর আগে বিয়ে না, কিন্তু সেটা হচ্ছে না। যে জিনিসটা দরকার আমার কাছে মনে হয় যে এই বিষয়টি শুধু আমরা যদি পরিবারের উপর ছেড়ে দেই সেটাও যেমন এটা হবে না, আবার যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, অ্যাডমিনিস্ট্রেশন মাঝে মাঝে কিন্তু খুবই অ্যাক্টিভ হয়, তাতে কিন্তু লাভ খুব একটা হয় নাই। এটা একটা সার্বিক প্রচেষ্টা, সবাইকে সম্মিলিতভাবে একটা সচেতনতা করতে হবে, যাতে কমিউনিটিতে যারা আছে, পরিবারের যারা আছে, সবাই মিলে এই বিষয়টাকে উপলব্ধি করে যে এটা কতটা ক্ষতিকর ওই কিশোরীর জন্য, কতটা ক্ষতিকর দেশের জন্য। কেন আমরা পরবর্তী যে প্রজন্ম পাবো সেটাও ম্যালনারিশ প্রজন্ম পাবো, এই কারণে যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা যেটা বলি যে এটা সম্মিলিত প্রচেষ্টা, প্রাইভেট সেক্টরে এসএমসি একটা ব্যাপকভাবে সারা দেশে এই কর্মসূচি পালন করছে, যাতে করে এই বাল্য বিয়ে রোধ করা যায়, প্রেগনেন্সি রোধ করা যায়। আমরা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করি, আমরা বিভিন্নভাবে স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম করি, সেখানে তাদেরকে ধারণা দেই। আমরা মেয়েদেরকে আমরা বলি 18, 20, 35 দিন, অর্থাৎ 18 বছরের আগে বিয়ে না, 20 বছর আগে সন্তান না, 2টা সন্তানের মধ্যে 3 বছর ব্যবধান হবে, এবং 35 বছরের পরে সন্তান না। এই যে কথাগুলো বললাম, এর যদি ব্যথায় করে, রব্বাই একজন বড়সড় বাংলাদেশের গবেষক মানুষ, পাবলিক হেলথের বহু গবেষণা করেছেন সারা জীবনে। এই যারা
20 বছরের আগে প্রেগনেন্ট হবে তাদের মধ্যে মাতৃমৃত্যু বেশি, শিশু মৃত্যু বেশি। আবার 35 বছরের যদি পরে বাচ্চা নেয় তাদের মধ্যে মাতৃমৃত্যু বেশি, শিশু মৃত্যু বেশি। তো এই বিষয়গুলোকে সবাইকে জানাতে হবে এবং সবাইকে সম্পৃক্ত করতে হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, সরকারিভাবে প্রচেষ্টা, উন্নয়ন সহযোগী যারা আছেন, সম্মিলিতভাবে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে মনে হয় এই পরিবর্তন করা সম্ভব। নিশ্চয়ই স্যার, অসাধারণ বলেছেন। একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, বলা হচ্ছে অপুষ্টি এবং মাতৃমৃত্যু পারস্পরিক সম্পর্কিত। আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ল্যান্সেট গবেষণা বলছে যে বাংলাদেশে প্রায় 40% কিশোরী রক্ত স্বল্পতায় ভুগছেন। তো এই সমস্ত কিশোরীদের অপুষ্টি রোধে করণীয় বিষয়গুলো কি হতে পারে? এটা তসলিম আগেই বললেন, যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে, সামাজিক যদি উদ্বুদ্ধ করতে না পারি আমরা এইসব ব্যাপারে, তাহলে কিন্তু ওই যে বইয়ের থ্রোতে যে বা সরকারের যে প্রোটেক্টিভ মেজারমেন্ট যেগুলো আছে এইগুলো দিয়ে কোনো কাজ হবে না। যেটা প্রথমেই যেটা হবে যে অপুষ্টিতে ভুগে কারণ হলো বাচ্চা যেটার জন্ম হচ্ছে, তার যখন জন্ম হয়েছিল তার মা অপুষ্টিতে ভুগতেছিল। আচ্ছা। মানে আজ থেকে 15 বছর আগে বা 16 বছর আগে তার তো জন্ম হয়েছিল, তার মাটা অপুষ্টিতে ভুগতেছিল, এখন অপুষ্টিতে ভুগতেছে। অপুষ্টির সাথে রক্তশূন্যতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমাদের দেশে সাপ্লিমেন্টারি অনেকগুলা প্রোগ্রাম আছে, যেটা তসলিম বললেন যে ইনক্লুডিং মানে আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানো হয় প্রেগনেন্ট মাদেরকে, বলা হয় স্বাস্থ্যসম্মত খাওয়ার জন্য। কিন্তু একটা জিনিসই যেটা হয়ে যাচ্ছে যে এই আর্লি ম্যারেজ, যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের আগে যে বাচ্চাটার জন্ম হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু পরে যখন সে বড় হবে তার রক্তশূন্যতা সহ অন্যান্য যে পারিপার্শ্বিক যে স্বাস্থ্যগত যেসব অসুবিধা তার থাকার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স দেই। গত বছর আমাদের দেশে প্রায় 10.5 লক্ষ মেয়ে এসএসসি পাস করেছে, 10.5 লক্ষ, আর প্রায় 10 লক্ষ ছেলে এসএসসি পাস করেছে রাফলি। এসএসসি মানে ইনক্লুডিং মাদ্রাসা। এর ভিতর ধরেন এইচএসসি পরীক্ষাতে যখন আসবে তখন দেখবেন প্রায় এই 7 থেকে 6 লক্ষ হয়ে যাবে। আচ্ছা। এই যে 4 লক্ষ যে ড্রপ আউট হলো, এরা কিন্তু একটা সিগনিফিকেন্ট পোরশন চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে। কারণ হলো 16 থেকে যখন সে এসএসসি পাস করলো 18 পর্যন্ত যদি রাখা যেত তাহলে চাইল্ড ম্যারেজ হতো না। কিন্তু যেহেতু সে কলেজে যাচ্ছে না বা কোনো গেইনফুল এমপ্লয়মেন্টেও যাচ্ছে না, সে ঘরে 2 বছর তো বসায় রাখবে না তার মা, একসময় প্রস্তাব আসবে তাকে বিয়ে দেওয়া হয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস খুব ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে বিদেশ ফেরত যারা আসতেছেন বিয়ে করতে, প্রায় আমাদের তো বলা হয় 1 কোটির উপরের লোক বিদেশ আছেন, এর ভিতর প্রায় 50,000 অবিবাহিত। আচ্ছা। এই 50,000 অবিবাহিতরা প্রত্যেক বছরই তো কিছু বিয়ে করতে এই দেশে আসেন এবং এসে আবার তারা বিয়ে করে চলে যান, মানে আবার 2-3 বছর পরে আবার তারা ফিরে আসেন অ্যাজ পার দেয়ার কন্ট্রাক্ট। তো এতে হয় কি, ওনারা এসে যে সবেরই একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, এটা খুব কোয়ান্টিটেটিভ রিসার্চ না কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে দেখা গেছে ওদের প্রত্যেকেরই টেন্ডেন্সি থাকে একটা অল্পবয়স্ক মেয়েকে বিয়ে করতে। কারণ হলো দুটা, একটা হলো অল্পবয়স্ক মেয়েকে কন্ট্রোল করা সহজ শাশুড়ির পক্ষে, অথবা যে মায়ের বাড়িতে থাকবে তার পক্ষে, তার পড়ালেখা তখন বন্ধ হয়ে গেল মানে। এবং সেই মেয়েটা এই পরে যখন উনি আসবেন কিছু 3 বছর পরে মোটামুটি ম্যাচিউরড হয়ে যাবে। কিন্তু এই যে একটা গ্যাপ ক্রিয়েট হলো, মানে অল্পবয়স্ক মেয়েদের প্রতি একটা মোটামুটি ধরেন 28-29 বছর বয়সের একটা ছেলে বিয়ে করতেছেন, একটা এইজ গ্যাপ হলো। তো এইটা কিন্তু সামাজিক এখন একটা বিরাট প্রবলেমে হচ্ছে। আপনি দেখতেছেন প্রবাসীদের মানে পরিবারে অনেক অশান্তি হচ্ছে। মানে এক্ষেত্রে কিন্তু আরো একটি চিত্র পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে দেখা যায় যেহেতু প্রবাসে থাকেন, বিয়ে করে একটি সন্তান দিয়ে তিনি চলে যান, কারণ লং টাইম তো তার আসার কোনো সুযোগ নেই। তো এই যে কিশোরী মেয়েটার বিয়ে হবার সাথে সাথে আপনি যেমনটা বলছিলেন বড় একটি পরিসংখ্যান কিন্তু প্রায় 4 লাখ কিশোরী সেক্ষেত্রে কলেজ যাচ্ছে না এবং তাদের ম্যাক্সিমামই বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ের পরবর্তীতে তারা বাচ্চা নিয়ে নিচ্ছে, কারণ তারা ধরেই নিচ্ছে যে সন্তান না হওয়াটা একটা নারীর জন্য অপূর্ণতা। মানে এটা একটা মাল্টিপল ফ্যাক্টর, মানে বাচ্চা হচ্ছে, বাচ্চা না হলে ওনাকে রেখে গেল, সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে যাচ্ছে। মানে আমাদের দেশে প্রায় বৎসরে 11 থেকে 12 লক্ষ বিয়ে হয়, প্রত্যেক 11 লক্ষ থেকে 12 লক্ষ বিয়ে হয়। এর ভিতর প্রায় 5 লক্ষ বিয়ে হয় 18 বছরের নিচে, অনেক বড় একটি পরিসংখ্যান, অর্ধেকের মতো। মানে যাদের বিয়ে হচ্ছে তাদের অর্ধেকের বিয়ে হচ্ছে চাইল্ড ম্যারেজ। ওই যে 50%-এর বিয়ে হয়ে যায় 18 বছর আগে, যে আমরা বলি না চাইল্ড ম্যারেজ, এটা টোটালি এই নাম্বারের সাথে এই নাম্বার মিলে যায়। আমাদের দেশে প্রায় বলা হয় 35 থেকে 40 লক্ষ কিশোরী মা আছে, মানে 15 থেকে 18 বছরের ভিতরে যাদের বাচ্চা আছে, এরকম প্রায়
30 থেকে 35 লক্ষ কিশোরী মা আছে। এই 30 থেকে 35 লক্ষ কিশোরী মার 30 থেকে 35 লক্ষ বাচ্চা আছে। এটা ডিফারেন্ট এজের, কাউর 1 বছর, কাউর 6 মাস, কাউর। তো এই বাচ্চাগুলো তো বেশিরভাগই ম্যালনারিশ, এই মাগুলা বেশিরভাগ ম্যালনারিশ। এবং এদের যে ওই যে আমি যেটাকে বললাম যে কমপ্লিকেশনগুলা, এই বাচ্চার আমাদের দেশে অ্যাভারেজ বার্থ ওয়েট বলা হয় 2.5 কেজির কাছাকাছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামাঞ্চলে আপনি দেখবেন এই অল্প বয়স্ক মাদের যে বাচ্চা হচ্ছে 2 কেজির নিচে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার। এই যে আমরা আয়োজনটি করছি, আমাদের এসএমসি আয়োজিত আজকের এই পুষ্টি ভাবনা, আমাদের দর্শকদের সচেতন করবার জায়গা কিন্তু এটি যে কিশোরীদের যে বিয়ে হয়ে যাচ্ছে এসএসসি পাশ করার পরবর্তী সময়ে, তাদের যে সন্তানগুলো বার্থ ওয়েট লো হচ্ছে 2.5 কেজি, এবং পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন ম্যালনারিশ কিংবা জন্মগতভাবে নানা ধরনের ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করছে। এই জায়গায় সচেতনতার জায়গা কোথায়? সচেতন বোঝাতে হবে না, এটার তো আর সচেতন করতে হলে তো লোকজনকে বোঝাতে হবে। কিন্তু প্রবলেমটা হলো এখন যে আমাদের মিডিয়া যেটা, এই যে এসএমসির মতো 2-4টা অর্গানাইজেশন এ ব্যাপারে আলাপ করতেছে, সরকারের যে মেকানিজম, মানে সরকারের যে আইইসি মেকানিজম আছে, সেইটাতে কিন্তু এটা খুব এমফেসিস দেওয়া হচ্ছে না। আমাদের দেশে যেরকম ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যেরকম মেজর এমফেসিস দেওয়া হয়েছিল মিড 70s-এ, আর্লি 80s-এ বা ইভেন 90s-এ, সেইটা কিন্তু অপুষ্টিটাকে কিন্তু এখনও আমরা টার্গেট করে নিয়ে আসতে পারিনি। যদিও বড় সাপ্লিমেন্টারি ফিডিং দিচ্ছি আমরা ভালনারেবল গ্রুপ ফিডিং আছে, মানে সরকারের অনেকগুলো প্রোগ্রাম আছে, কিন্তু এগুলো আদৌ ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, এগুলো প্রপারলি মেজার করা হচ্ছে কিনা, এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতেছি না। এই যে বাচ্চা যাদের জন্ম হচ্ছে এখনও 40% আন্ডার ওয়েট আছে, স্টান্টিং আছে, মানে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স ডিফারেন্ট জায়গাতে পাবেন, বাট ইন জেনারেল 3 ভাগের 1 ভাগ বাচ্চা অপুষ্টি এবং অন্য যেসব কারণ আছে জটিলতায় সারা ভুগতে থাকে। তো এই 3 ভাগের এই বাচ্চা 30 লক্ষের ভিতরে 3 ভাগের 1 ভাগ কত? 10 লক্ষ। খুব তাড়াতাড়ি এটা 10 বছরে গিয়ে 1 কোটি হয়ে যাবে। তো 1 কোটি যদি এইরকম আপনার ছেলে মেয়ে থাকে আপনার সমাজে, তাহলে আপনি এদেরকে নিয়ে কি করবেন? নিশ্চয়ই। এবং আপনি যেমনটি বলছিলেন স্যার, এটা রিসাইকেল একটা প্রক্রিয়া চলছে। মায়েরা হয়তো 15 বছর বয়সে বিয়ে হয়েছে, তার সন্তানটিরও 15 বছর বিয়ে হচ্ছে, এবং তিনি অপুষ্টিতে ভুগছেন, তার সন্তানটি অপুষ্টিতে ভুগছেন। এটি শেষ কোথায়? এটা শেষ তো মানে আমাদেরকেই করতে হবে, শেষ করতে মানে এটা তো আমাদেরকে নিতে হবে, আমাদের এই ধরনের আয়োজনের মাধ্যমে। আর আরেকটা জিনিস যেটা এখন বলা হচ্ছে, মেয়েদেরকে মানে ডিফারেন্ট ওয়েতে ওদেরকে ক্লাস 18 বছর পর্যন্ত কি বিবাহের বাহিরে রাখা যেতে পারে কিনা। যেমন আমাদের ইউনিভার্সাল এনরোলমেন্টের জন্য এখন মোটামুটি সব ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে আসে। মোটামুটি প্রাইমারি স্কুলে যারা আসে তার প্রায় 70 থেকে 80% এসএসসি পাস করে। এসএসসি থেকে তারপর ধরেন এরপরে ধরেন আরও অ্যারাউন্ড 50% এইচএসসি পাস করে বা একটু বেশি। কিন্তু এই এইচএসসি পাস করা পর্যন্ত আমি সবকে টিকিয়ে রাখতে পারতাম, পার্টিকুলারলি মেয়েদেরকে। এই যে 10 লক্ষ মেয়ে এসএসসি পাস করেছিল, তো এই 10 লক্ষ মেয়ে যদি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করতো, তাহলে এই 3-4 লক্ষ মেয়ে ঝরে যেত না, এদের বিয়ে হতো না। এটা কিন্তু প্রত্যেক বছরের নাম্বার, এভরি ইয়ার এই 3-4 লক্ষ 5 লক্ষ হচ্ছে। তো এইটার জন্য আমাদেরকে স্কুল সিস্টেমে ডেভেলপ করতে হবে, যে মেয়েগুলোকে 12 ক্লাস পর্যন্ত ধরে রাখা যায়। মানে এটা হয় ফর্মাল এডুকেশন অথবা ভোকেশনাল এডুকেশন, গেইনফুল এমপ্লয়মেন্ট, যে কোনো প্রকার। একটা গার্মেন্ট সেক্টরে যে মেয়ে কাজ করে তার বিয়ে হয় 20-21 বছরে, কিন্তু তার যে বোনটা গ্রামে থেকে যায় তার বিয়ে হয় 15-16 বছরে। এমপ্লয়মেন্টেই তাকে 5 বছর বা 7 বছর বিয়ের বয়স বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, এবং মেনে নিয়ে এটার উপর আমাদেরকে টার্গেটেড ইন্টারভেনশন করতে পারে। এসএমসির মতো অর্গানাইজেশন অ্যাওয়ারনেস ডেভেলপ করতেছে, কি অ্যাওয়ারনেসের বেসিসে তো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হবে। এটাকে সরকারকেই কিন্তু মানে মেজর রোল প্লে করতে হবে, এখানে এনজিওরা খুব বেশি বড় রোল প্লে করতে পারবে না। নিশ্চয়ই, অসাধারণভাবে বলেছেন। আমরা অনেক তথ্য জানলাম। একটু যেতে চাই স্যারের কাছে। স্যার, বাংলাদেশের কিশোরীদের অপুষ্টি, অতিপুষ্টি এবং ওজনাধিক্যতা এই মুহূর্তে খুবই বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যে স্যার কিশোরীগুলো এই ধরনের জটিলতায় ভুগছেন, এদের আসলে ভবিষ্যৎ পরিণতি কি? বিষয়গুলো নিয়ে তো অভিভাবকরা একদমই শঙ্কিত নন। আপনার ভাবনা কি? দেখেন, এই যে অপুষ্টির কথা বললেন, বাংলাদেশে 2টা বড় ধরনের ইন্ডিকেটর আছে, চলক যেটাকে বলে, যেটা থেকে পরিমাপ করে। সেটা হলো কিশোরীর তার যতটুকু উচ্চতা হওয়ার কথা ততটুকু তার উচ্চতা হবে। এটাকে বলে, যদি এটা না হয় তাহলে বলে স্টান্টেড, অর্থাৎ সে খর্বাকৃতির হয়। সেখানে দেখা গেছে যে বাংলাদেশে 100টা কিশোরীর মধ্যে 24টা কিশোরী সে খর্বাকৃতির, অর্থাৎ ওইটাও কিন্তু নিউট্রিশনের একটা বড় অপুষ্টি আছে বলেই সে খর্বাকৃতির হয়েছে। অন্যভাবে আবার দেখা যায় যে 10টা কিশোরীর মধ্যে 2টা কিশোরী ওজন যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না।
এইগুলো তো একটা আমি যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটা তো আছে। এই প্রবলেমটার সাথে অন্য অন্য প্রবলেম যেটা রব ভাই বলতেছেন যে এরপরে আবার তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের বিয়ে হলে তারা নিজেরা অপুষ্টির শিকার, সেখানে তার যে সন্তান হয় তার অপুষ্টি। যদি 100টা লাইভ বার্থের মধ্যে দেখা যায় 18টি শিশু আন্ডারওয়েট হয়। আন্ডারওয়েট অর্থাৎ তার 2.5 কেজি যে ওজন হওয়ার কথা ছিল তার থেকে কম, মানে হলো ওই শিশুটি কিন্তু অপুষ্টির শিকার হয়ে জন্মগ্রহণ করেছে, সে শিশুটি অপুষ্টি। এইটাকে আমরা এই জন্য যে রব্বাই যখন বলতেছিল আমি চিন্তা করতেছিলাম এটাকে বলে একটা আসলে ভিসাস সাইকেল, একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। মা অপুষ্টির, তার ওই অল্প বয়সে বিয়ে হয়েছে, অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় সে 20 বছরের আগে তার শিশু জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটিকে এখন আবার বিয়ে দিয়ে দিচ্ছে, সে আবার প্রেগনেন্ট হচ্ছে। তো এটা একটা ভিসার সাইকেলের মধ্যে পড়ে গেছে এবং এটা কিন্তু তারা অ্যাডাল্ট হলেও এই কনসিকুয়েন্স বয়ে বেড়ায়। তাদের মধ্যে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি, তাদের মধ্যে ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি, এগুলো কিন্তু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি, এগুলো কিন্তু আছে। তো এইটা একদিক, আরেকটা দিক আছে সেটা ভেরি ইন্টারেস্টিং। বিশেষ করে শহরে দেখা যায় যে এই অ্যাডোলেসেন্ট মেয়েরা, তাদের মধ্যে কিন্তু 16 থেকে 18টা অ্যাডোলেসেন্ট মেয়ে তারা আবার ওবেসিটিতে ভোগে, অর্থাৎ তাদের যেটা ওজন হওয়ার কথা তার থেকে বেশি তারা দেখা যায় যে ক্যালোরি তাদের ইনটেক হওয়ার কথা, যে যতটুকু প্রোটিন তার থেকে বেশি করে সেটা বার্ন হচ্ছে না। শহরে তো আরও বেশি, আর আজকাল মোবাইল কালচারে তো আরও ক্ষতি করেছে। সেটাও কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বলি সেটাও সুখকর না এবং সেটাও হওয়া উচিত না। এই সার্বিকভাবে এখন প্রশ্ন হলো যে এগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়। এর অ্যাড্রেসের একমাত্র পথ হলো যে এর সচেতনতা বৃদ্ধি এবং সবাই যাতে বুঝতে পারে, পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সহায়তা করতে পারে এবং সম্মিলিতভাবে আমরা এক অবস্থার মধ্যে পৌঁছে যাই যেখানে এরকম একটা অ্যাডোলেসেন্টকে বিয়ে দিবে না। তার বাচ্চা হওয়ার ক্ষেত্রেও যদি বিয়ে হয়েই যায় কিন্তু তার প্রেগনেন্সিটা যাতে করে প্রলং হয়, যাতে করে প্রেগনেন্সিটা ইমিডিয়েট আফটার ম্যারেজ না হয়, অ্যাটলিস্ট 20 বছর পর্যন্ত অপেক্ষা করে। এই সার্বিকভাবে এই সব কিছু যদি আমরা করতে পারি তাহলেই মনে হয় অবস্থার অনেক উন্নয়ন করতে পারব। নিশ্চয়ই স্যার, এক্ষেত্রে সচেতনতা জায়গা প্রত্যেকটি পরিবার থেকে তৈরি করা উচিত। ডেফিনেটলি একদম। স্যার যেতে চাই আপনার কাছে, যেমনটি বলছিল স্যারের কথার প্রেক্ষিতে আসে, স্যার বলছিল বাংলাদেশে প্রায় 3 ভাগের 1 ভাগ কিশোরী খর্বকায়। তাদের মাঝে বিবাহিত কিশোরী 36%, অবিবাহিত কিশোরী 32% এবং অবিবাহিত কিশোর 22%। এই যে পরিসংখ্যানগুলো আমি বললাম এবং এত কিশোরী স্ট্যান্ডিং কি কারণে এবং আমাদের ভবিষ্যৎ পরিণতি কি, আমরা কি করতে পারি, এক্ষেত্রে করণীয়গুলো কি হতে পারে? মানে এই আমরা যেটা এখন দেখছি এটা তো আমরা নতুন না, এটা কিন্তু গত 20 থেকে 30 বছর পর্যন্ত আমরা অবজার্ভ করে দেখতে যাচ্ছি। পরিণতি তো আমরা দেখতেছি, আমরা ওয়েটের দিকে কম হচ্ছে, যার জন্য ওই ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগতেছে, মানে ছেলেমেয়েরা আমরা যারা বিবাহিত হচ্ছে, প্লাস সেম টাইমে আমরা দেখতেছি আমাদের হাইটের দিকে হাইট কম হচ্ছে। আপনি যদি অ্যাভারেজ হাইট আমাদের দেশে দেখেন সিগনিফিকেন্টলি কম আছে কম্পেয়ার টু আমাদের নাইবারিং কান্ট্রিজ যদি আপনি দেখতে যান। তো এই ব্যাপারে যেটা তসলিম আগেই তো বললেন যে আমাদের সার্বিক যদি আমরা একটা পরিস্থিতিটাকে বিবেচনা করে যদি একটা মানে টোটাল যদি একটা প্যাকেজ না নেই, একটা কম্পোজিট প্যাকেজ না নিলে কিন্তু এই ফ্র্যাগমেন্টেড ওয়েতে মানে এইখানে একটা করলাম ওইখানে একটা করলাম হবে না। এখন ফিডিং প্রোগ্রাম আছে, আমি ধরে নিলাম স্কুল ফিডিং প্রোগ্রাম এখনও আছে, আমরা স্কুলে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, কিন্তু এইটার যেটা আলটিমেট গোল হওয়া উচিত যে ওভারঅল আমাদের দেশের লেভেলটা বাড়ানো উচিত। কিন্তু গত কয়েকটা স্টাডিতে খুব বেশি সিগনিফিকেন্টলি এই যে নাম্বারগুলো চেঞ্জ হয় না, স্ট্যান্টিংয়ের যেটা বা এই যে আমাদের যেটা ওভারওয়েট অবিসিটি যেটা সেইটার কিন্তু খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না। শিক্ষা ডেফিনেটলি একটা আছে, আমাদের স্কুল কারিকুলামে ছেলেমেয়েদেরকে পড়াতে হবে, বুঝতে হবে যে কী টাইপের ফুড খেতে হবে,
এক্সারসাইজের দরকার আছে, এট দ্য সেম টাইম তাদেরকে যে ওই বাল্যবিবাহটাকে রোধ করতে হবে, না হলে তো আবার ওই সাইকেলের ভিতর থেকে বের হয়ে আসতে পারবে না। মানে প্রথম যেটা হলো বাল্যবিবাহটা রোধ করতে পারলে একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আমরা এখানে কন্ট্রোল করে ফেলতে পারবো। বাল্যবিবাহ রোধ মানে হলো আমাদের 18 বছর আগে মেয়েদের বিয়ে হচ্ছে না, এবং মোটামুটি মেয়ের ফিজিক্যাল গ্রোথ হওয়ার পরে সেই মেয়েটার বিয়ে হচ্ছে। বাই দিস টাইম যখন তার একটা বাচ্চা হবে 19-20 বছরে, আমরা এক্সপেক্ট করবো একটা নর্মাল বাচ্চা হবে। তাহলে পরে যখন সে বড় হবে এই পিছন দিক থেকে আস্তে আস্তে কমতে থাকবে। আর যেটাতে না কমে তাহলে কন্টিনিউয়াস এই সেম নাম্বার আপনার এই চলতেই থাকবে কয়েক বছর কয়েক জেনারেশন ধরে, বছর না কয়েক জেনারেশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ফুড হ্যাবিট যেটা, এইটা ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক প্রকার ফুড হ্যাবিটের মানে চেঞ্জ হচ্ছে, পার্টিকুলারলি আরবান এলাকাতে। সেইটাও কিন্তু কনসাস হতে হবে মাদেরকে। এখন মারা বের হয়ে চিপস কিনে দিয়ে দিলেন স্কুল থেকে, ধরেন একটা এক্সাম্পল হিসাবে বললাম, বা একটা বার্গার কিনে দিলেন, কয়টা বার্গার খেতে পারবে, কয়টা চিপস খেতে পারবে, সেটারও একটা হিসাব নিকাশ বা আছে। সন্তানদেরকে হ্যাভি ফুড, জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিক্টেড করানোটা আসলে কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। সেটা অনেক ক্ষেত্রে মারা বুঝতেছেন। একটা খুব সারপ্রাইজিং যে এখন ছেলেমেয়েরা মানে আরবান ছেলেমেয়েরা মাছ খেতে চায় না। আপনি ইন জেনারেল খোঁজ নিয়ে দেখবেন মাছ খেতে চায় না ওরা। তো মাছ না খেয়ে কী খাচ্ছে, প্রোটিন হিসাবে আপনার গোস্ত খাচ্ছে। গোস্তের ভিতরে রেড মিট খাক আর চিকেন খাক যেটাই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অর্ডার দিয়ে দিলেন দোকানে, এখন দোকান থেকে নিয়ে আসলো খাচ্ছে। এখন যে ওয়েলি ফ্যাট কন্টেন্ট যেটা আছে সেইটা তো কেউ মেজার করতেছে না, যেটা পরে বোঝা যাবে যখন তার ওয়েট বেড়ে গেলো, যখন কন্ট্রোল করা যাচ্ছে না। তো শিক্ষার ব্যবস্থাতে এটাকে ইনক্লুড করতে হবে। সামাজিকভাবে যেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে লোকদেরকে, এটা করা উচিত না। এট দ্য সেম টাইম মিডিয়া যেটা আমাদের, মিডিয়া শুধু প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া প্লাস এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক প্রকার অ্যাডভার্টাইজমেন্ট করা যেতে পারে, সেইটা আমরা করা উচিত। সম্মিলিতভাবে যদি না করে ফ্র্যাগমেন্টেড এইটা এখানে এইটা এখানে, তাহলে বোধহয় আমাদের এই যে সাইকেল থেকে বের হচ্ছে না, এবং হওয়ার সম্ভাবনাও খুবই কম। নিশ্চয়ই অসাধারণ বলেছেন। এবং এই সাইকেল থেকে বেরোতে গেলে যেমন বিভিন্ন ডিভাইস, বিভিন্ন মিডিয়ার যেমন ভূমিকা রয়েছে, তেমনি সরকারেরও ভূমিকা রয়েছে, ব্যক্তি উদ্যোগে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরিবারের সদস্যের কিংবা মায়েদেরও ভূমিকা অপরিসীম। একটু যেতে চাই স্যার আপনার কাছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 22% কিশোর কিশোরী। এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সাথে মাসিক ব্যবস্থাপনার উন্নয়নে এসএমসির ভূমিকা কি? এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। এই একটা দিক যেদিকে আরও বেশি দৃষ্টি দিতে হবে। দেখেন, একটা হিউম্যান মানে রিপ্রোডাক্টিভ রাইট একটা মেয়ের, সেইটার মধ্যে পড়ে সে নিজে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং তার সেটাকে সেই বিষয়গুলোর প্রতি তার অ্যাক্সেস থাকে, সে ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে। আমরা আমাদের যে কিশোরীদের নিয়ে যে প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের কিন্তু অন্যতম একটা বিষয় হলো যে হাত ধোয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা, বিশেষ করে স্কুলে যখন যায় সেই এনভায়রনমেন্টটাও ক্রিয়েট করার আমরা চেষ্টা করছি। অধিকাংশ স্কুলে কিন্তু রানিং ওয়াটার নাই এখনও বাংলাদেশে, এবং সেখানে দেখা যায় যে আপনার স্যানিটারি ন্যাপকিন যেটা ডিসপোজ করবে এরকম অবস্থা নাই, যার জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওই মেয়েটি তার মিনিস্ট্রেশনের সময় সে আর স্কুলে যেতে পারে না। সেটা হলো একটা দিক, সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। স্কুলগুলোয় যাতে করে এই ব্যবস্থা থাকে, যাতে করে তাদের চেঞ্জের ব্যবস্থা থাকে, সেই অবস্থা আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আরেকটা যে হ্যান্ড ওয়াশের কথা বললাম, আরেকটা হলো তাদের প্ল্যানিংয়ের, তাদের নিজস্ব প্ল্যানিংয়ের। একটু আগে আমি বলেছি 18, 20, 35 দিন, এটাকে বলে হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি। এ ব্যাপারেও আমরা তাদেরকে ধারণা দেই, নলেজ ক্রিয়েশন করি, যাতে করে তারা যখন প্ল্যান করবে তার ফ্যামিলি লাইফ সেটা সুন্দরভাবে করতে পারে। এইগুলো একটা দিক। আর একটা দিক হলো আমাদের যে স্যানিটারি ন্যাপকিন আছে, আমরা এটার ব্যাপারে প্রচারণা চালাই, এবং স্যানিটারি ন্যাপকিন যাতে সব মেয়েরা, বাংলাদেশে কিন্তু এখনও 35%-এর মতো অ্যাডোলেসেন্ট মেয়ে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। দেখেন, স্যানিটারি ন্যাপকিন যদি ব্যবহার না করে কি হয়, তারা ওই যেটা হয়তো কোনো কাপড়, অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করবে, এবং এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করার সাথে সাথে হয়তো সেকেন্ডারি ইনফেকশন হয়, অনেক রকমের তার ইমপ্লিকেশন আছে। এটা তো হওয়া উচিত না। তো এই জন্য আমরা সাশ্রয়ী মূল্যে সারা দেশব্যাপী
অ্যাভেলেবেল করেছি এবং বিশেষ করে আমাদের যেখানে কর্মসূচি রয়েছে সেখানে আমরা কোনখান থেকে পাওয়া যাবে, আমাদের রুরাল এন্টারপ্রেনিয়ার রয়েছে, আমরা এটা ক্রিয়েট করেছি যে তারা স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য পাবলিক হেলথ প্রোডাক্ট বিক্রি করে তাদের সাথে মেয়েদেরকে অ্যাড করে দিই। দেখেন একটা মেয়ে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার সোসাইটি যে সে তার ফাদারকে বলবে যে মাই মিনিস্ট্রেশন ইজ অ্যাপ্রোচিং, আমার জন্য 1 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসেন। তো এই জন্য আমরা ওই রুরাল যে কমিউনিকেশনটা করে দেই ওই মহিলার সাথে, যাকে আমরা এন্টারপ্রেনিয়ার হিসেবে করেছি, প্রশিক্ষণ দিয়েছি কন্টিনিউয়াসলি, তারা ওই কমিউনিটিতে ঘুরে ঘুরে বিক্রি করে এবং তারা তাদেরই পরিচিত খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। তো এভাবে আমরা অবস্থার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আগের থেকে পরিস্থিতির উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। নিশ্চয়ই আপনারা অসাধারণ ভূমিকা পালন করছেন প্রত্যেকটা কিশোর কিশোরীর সার্বিক অবস্থার উন্নয়নে, এবং আপনারা স্যার সবসময় কাজ করে যাচ্ছেন, অ্যাওয়ারনেস বৃদ্ধি করছেন, এটি অনেক মহৎ একটি উদ্যোগ। একটু যেতে চাই স্যার আপনার কাছে, বেরিয়ে যে তথ্য মতে বাংলাদেশের কিশোর কিশোরীদের মাঝে, বিশেষ করে কিশোরীদের অবস্থা যদি আমি আসি, 50% কিশোরীর 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যায়, যেমনটি আপনিও বলছিলেন। তো এই যে এত বড় কিশোরী 50% প্রায় 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে, তারা কিন্তু কোনোভাবে বাল্যবিবাহ কিংবা সন্তান ধারণের জন্য কোনোভাবেই প্রস্তুত নয়। তো তাদের পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে এবং সেই সাথে মাতৃমৃত্যু রোধে ফুল কেয়ারের ভূমিকা কতটুকু? ডেফিনেটলি ফুল কেয়ার, মানে প্রথমে যেটা বলতেছি এটা এর হওয়া উচিত না। এখন যদি না হয়ে যায় তাহলে ফুল কেয়ার ডেফিনেটলি আপনাকে যেতে হবে এটাতে। আপনি যে স্ট্যাটিস্টিক্সগুলো দিলেন সবগুলোই মানে কারেক্ট স্ট্যাটিস্টিক্স। এখন এইটা খুব বেশি গত 10-12 বছরে চেঞ্জ হয়নি, আগেই যেটা আমি বলেছি। এখন ফুল কেয়ার সহ মানে সার্বিক উন্নতি যেটা, সেইটা আমাদের করতে হবে। তাসনিম যেটা একটু আগেই বললেন যে আমাদের দেশের স্কুল কলেজগুলোতে যে মিনিস্ট্রিয়াল হাইজিনের যে ব্যাপারটা আসছে, এটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে কম্পেয়ার টু 30 বছর আগে। পার্টিকুলারলি এখন অনেকগুলো স্কুল সরকার যে হাজার হাজার কোটি টাকা সরকার খরচ করতেছে বিল্ডিং বানাবার জন্য, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে বিল্ডিং বানানোর পরে যে রানিং ওয়াটারের জন্য যে একটা টিউবওয়েল এবং একটা যে পাম্পের বন্দোবস্ত থাকতে হবে, পানি পাম্প করে তুলে যে এই যে ফ্লাশ টয়লেটের জন্য অনেক ক্ষেত্রে সেই বাজেটটা থাকে না। তো এখন চেষ্টা করা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির থ্রুতে সেইটা ইমপ্রুভ করা যায় কিনা। বা মানে এখন যদি আপনি হিসাব করেন আমাদের দেশের প্রত্যেক উপজেলাতে বা ইউনিয়নে মোটামুটি ধনীর সংখ্যা আছে, মানে আপনি ফেলে দিতে পারবেন না। এইরকম একটা পাম্প বসাতে, একটা টিউবওয়েল বসাতে কত টাকা খরচ হয় একটা হিসাব নিকাশ করে 1, 2, 3 মিলেই এটা করে দিতে পারে। মানে অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নতি করেছি, এটা অস্বীকার করার নেই। এবং এই যে প্রত্যেক উপজেলাতে প্রত্যেক ইউনিয়নে কোটিপতির সংখ্যা অনেক আছে এবং তাদেরকে স্কুল সিস্টেমের ভিতর যদি নিয়ে এসে ওনাদেরকে প্রাইভেটলি এনকারেজ করেও করা যেতে পারে। তো সেইটা একটা ডেফিনেটলি রানিং ওয়াটার যেতে হবে। আর আপনি যেটা বললেন যে বাল্যবিবাহ, তারপর এই যে মাতৃমৃত্যু রোধে ফুল কেয়ারের ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই। ফুল কেয়ারের ভূমিকা ডেফিনেটলি আমাদের দেশে করতে হবে এটা, এবং পার্টিকুলারলি যেটা করতে হবে যে আমাদের ওভারঅল যে কনসেপ্ট আছে, এখন আমাদের গাইনোকোলজিস্টরা মানে আবার বলতে হবে এখানে দুঃখের সাথে যে আমাদের দেশে সিজারিয়ান সেকশনটা এখনও আমরা সিগনিফিক্যান্ট নাম্বার হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে 14 লক্ষ 16 লক্ষ সিজারিয়ান হয় এই দেশে। তো এখন আমি যে কেয়ার নিবার আগেই যদি আমি সিস্টেমের ভিতর চলে যাই তাহলে তো অনেক কিছু হয়ে যায়। এখন শিশুর জন্ম হয় 28-29 লক্ষ, এর ভিতরে যদি 14, 15, 16 লক্ষ যদি সিজারিয়ান হয়ে যায় সেইটার এক কমপ্লিকেশন আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সিজারিয়ান হয় মানে পার্টিকুলার একটা টাইমে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় ডেফিনেটলি আমাদেরকে এগিয়ে যেতে হবে এই ফুল কেয়ারের কমপ্লিট কেয়ার, যেটা আমাদের তো নিতেই হবে। এটার তো কোনো একদম এটার কোনো নেই। এটা নিয়ে এক্ষেত্রে আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার আপনি কি যোগ করতে চান? হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। রব ভাই যেটা বলেছেন, আসলে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা আমাদের ব্র্যান্ড ফুল কেয়ার, এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রেগনেন্ট ওমেনদের কেন দরকার? প্রেগনেন্ট ওমেনদের এই কারণে দরকার যে তার দেখা যায় বিভিন্ন রকমের নিউট্রিশনের অভাব। আগে আমরা বলতাম আয়রন, ফলিক অ্যাসিড, কিন্তু আয়রনের অভাব ফলিক অ্যাসিডই শুধু না, ওই প্রেগনেন্ট মার দেখা যাবে 72% মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে 44%। এরকম আমি বলে যেতে পারি যে প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের অভাব রয়েছে। এই প্রেগনেন্ট হলে আরও অ্যাগ্রাভেট করে। তো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যদি তারা দিতে পারি,
যেটা ইউনিম্যাপস ফর্মুলা, ইউনাইটেড নেশন এটাকে ডেভেলপ করেছে, ইউনিসেফ এবং ডব্লিউএইচও এটাকে এন্ডোর্স করেছে, এবং বিভিন্ন দেশে ইউনিসেফও আমাদের মতো, আমাদের ব্র্যান্ড ফুল কেয়ার কিন্তু এই এমএমএস তারা যাতে করে ব্যবহার বাড়ে সেই কার্যক্রম চালাচ্ছে সারা গ্লোবালি বিভিন্ন দেশে। তো এইটা আমরা যদি ইউনিভার্সাল করতে পারি, প্রত্যেকটা মা 180টা ট্যাবলেট যদি তার প্রেগনেন্সিকালীন সময়ে খেতে পারে, তাহলে কিন্তু তার নিউট্রিশনের অভাব থাকবে না, মাইক্রোনিউট্রিশন অভাব অনেক অংশে দূর হবে, এবং এর পরিপ্রেক্ষিতে তার যে সন্তান হবে তারও পুষ্টির অভাব থাকবে না বলেই আমরা মনে করি। নিশ্চয়ই। অর্থাৎ সার্বিকভাবে শিশু এবং পুষ্টি এবং সন্তানের তাদের পুষ্টির অভাব না হয়ে একটা স্বাস্থ্যবান কোহর্ট আমরা পাবো। তো সেই কারণে আমরা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুল কেয়ার ইন্ট্রোডিউস করেছি। নিশ্চয়ই, সেক্ষেত্রে মাতৃমৃত্যু রোধে এবং পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে ফুল কেয়ারের ভূমিকা অপরিসীম, এবং এটি এসএমসি খুব মহৎ একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।